বহু শত বছর পুরনো এক কাহিনী যখন বাগদাদের কাছেই একটি ছোট্ট গ্রামে মঞ্জুর এবং পারভেজ নামে দুই প্রাণের বন্ধু বাস করত। মঞ্জুর সবসময় গরিবদের সাহায্য করত, অসহায়দের সেবা করত এবং অন্যের ভালো করায় বিশ্বাসী একজন মানুষ ছিল। অন্যদিকে তার বন্ধু পারভেজ এই সমস্ত কথা একদমই বিশ্বাস করত না। একদিনের কথা, পারভেজ তার বন্ধু মঞ্জুরকে উদ্দেশ্য করে বলল, হে আমার বন্ধু, তুই তোর আয়ের যতটুকু অংশ অন্যের উপকারে খরচ করিস, এর কারণে একদিন তোকে অনেক বড় লোকসান সইতে হবে। এ কথা শুনে মঞ্জুর হেসে জবাব দিল, আরে বন্ধু, তুই কি সেই বিখ্যাত কথাটি শুনিসনি যে উপকার করলে উপকার পাওয়া যায়? যদি আমি কারো মন্দ না করি, তবে আমার সাথে মন্দ কেন হবে? মনে রাখিস পারভেজ, তুই অন্যকে যা দিবি তাই তোর কাছে ফিরে আসবে। এসব শুনে পারভেজ হাসতে হাসতে বলল, আরে ভাই, এই সব কথা শুধু বইয়ের পাতাতেই সুন্দর লাগে। দেখ, আজও আমি এটাই বলছি যে তোর ফসল পুরো গ্রামে সবচেয়ে ভালো হয়, কিন্তু তুই সেটা বিক্রি করে অর্ধেক উপার্জিত টাকা এভাবেই নষ্ট করে দিস। পারভেজের কথা শুনে মঞ্জুর হাসল এবং তারপর নিজের ঘরে চলে গেল। সে জানত না যে পারভেজ মনে মনে তাকে হিংসা করতে শুরু করেছিল। মঞ্জুর চলে যাবার পর পারভেজ রাগে বিড়বিড় করতে লাগল এবং বলল, ওর ফসল সবচেয়ে ভালো হয় আর ওদিকেও গ্রামে দয়ার ঢোল পিটিয়ে বেড়ায়। আরে, মানুষ ওকে এত সম্মান দেয়, অথচ আমাকে কেউ জিজ্ঞেসও করে না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। ও তো আমার কথা শোনেই না। ঠিক আছে, এবার আমিও ওকে বুঝিয়ে দেব যে আমি কে। পারভেজও কিছুক্ষণ পর নিজের ঘরে চলে গেল। পারভেজের রাগী মুখ দেখে তার স্ত্রী ফাতেমা বলল, কি ব্যাপার গো, তোমার মুখে এত রাগ কেন? আরে কি বলবো, যা কিছু হচ্ছে সব আমার বন্ধু মঞ্জুরের জন্য। তার স্ত্রী অবাক হয়ে বলল, আমি কিছু বুঝলাম না গো। পারভেজ বলল, আরে ফাতেমা, তুই তো জানিস যে মঞ্জুরের ফসল পুরো গ্রামের সবচেয়ে ভালো হয়, আর ও সেই ফসল বিক্রি করে আয়ের অর্ধেক টাকা লোক দেখানো দয়াদাক্ষিণ্য করে উড়িয়ে দেয়। গ্রামের মানুষ ওকে যতটা সম্মান করে, আমাকে তো বিন্দুমাত্র করে না। আমি ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছি। যদি এমন হতো যে মঞ্জুরের উর্বর জমি ওর কাছ থেকে কেড়ে নেওয়া যেত, তবে এই লোক দেখানো মানুষটার শিক্ষা হতো। তার স্ত্রী চোখ নাচিয়ে বলল, আচ্ছা, এই ব্যাপার, এর জন্য তো তোমাকে কোনো বুদ্ধি খাটাতে হবে। তারপর তার স্ত্রী তাকে বুঝিয়ে বলতে লাগল, ওগো, তোমার বন্ধু জমিদার, আর জমিদারের সাথে থেকেও তোমার মাথায় কোনো বুদ্ধি এলো না? এবার আমার কথা মন দিয়ে শোনো, তুমি তোমার বন্ধু মঞ্জুরকে জমিদারের কাছ থেকে ধার নিতে রাজি করাও। এ কথা শুনে পারভেজ বলল, কি? আরে, তোর মাথা ঠিক আছে তো? মঞ্জুরের কাছে এত উর্বর জমি আছে, ধন সম্পদ আছে, ও কেন আমার কথায় জমিদারের কাছ থেকে ধার নিতে যাবে? তার স্ত্রী বলল, ওগো, তোমার বুদ্ধি তো একদম বলদ বুদ্ধি, এবার আমার কথা মন দিয়ে শোনো। এতটুকু বলে ফাতেমা পারভেজের কানে কানে ধীরে ধীরে কিছু বলতে লাগল। নিজের স্ত্রীর কথা শুনে পারভেজের মুখে হাসি ফুটে উঠল। সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সত্যি ফাতেমা, তোর বুদ্ধির তারিফ করতে হয়। বাহ, কি চমৎকার বুদ্ধি দিয়েছিস! স্ত্রী হলে তোর মতোই হওয়া উচিত। পরের দিন পারভেজ জমিদারের কাছে গেল এবং তাকে বলল, জমিদার সাহেব, এই গ্রামের প্রায় সব জমির ওপরই আপনার দখল আছে, শুধু কয়েকজন ছাড়া, যেমন আমার বন্ধু মঞ্জুর। মঞ্জুরের জমি খুব উর্বর, আপনি কেন ওর জমি দখল করে নিচ্ছেন না? এ কথা শুনে জমিদার দাঁত কিড়মিড় করে বলল, আরে ভাই, দখল কি আর অমনি অমনি করা যায়? তার জন্য কোনো ফোন দিয়ে আটতে হয়। কিন্তু মঞ্জুর তো তোর বন্ধু, তবে তুই কেন চাস আমি ওর জমি দখল করি? পারভেজ মুখ ঘুরিয়ে বলল, কারণ আমার মঞ্জুরের দয়ার নাটক একদম পছন্দ না। দেখুন জমিদার বাবু, আমার কাছে এমন এক ফন্দি আছে যাতে আপনি মঞ্জুরের জমি সহজেই দখল করতে পারবেন। এ কথা শুনে জমিদারের চোখ চকমক করে উঠল এবং সে বলল, আচ্ছা ঠিক আছে, আমিও মঞ্জুরের জমি দখল করার জন্য দিন রাত স্বপ্ন দেখি। মনে হচ্ছে এবার আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। চল, এবার তাড়াতাড়ি তোর বুদ্ধিটা বল। পারভেজ তার ফন্দি বলতে লাগল, শুনুন জমিদার বাবু, আপনি আপনার কোনো এক বৃদ্ধ চাকরকে মঞ্জুরের বাড়ি পাঠিয়ে দিন, যাকে মঞ্জুর চেনে না এবং কোনোদিন দেখেনি। সেই বৃদ্ধ মঞ্জুরের কাছে যাবে এবং নিজের মেয়ের বিয়ে দিতে না পারার দুঃখ শোনাবে এবং সাহায্য চাইবে। সে এত টাকা চাইবে যা মঞ্জুরের সামর্থ্যের বাইরে হবে। আমি মঞ্জুরের স্বভাব জানি, ও ওই বৃদ্ধকে ফিরিয়ে দিতে পারবে না, আর আমি তো সেখানেই থাকব। আমি মঞ্জুরকে আপনার কাছ থেকে ধার নেওয়ার পরামর্শ দেব। ব্যাস, একবার মঞ্জুর আপনার থেকে ধার নিয়ে নিলে তারপর আপনি সেই ধারের ওপর চড়া সুদ বসাতে থাকবেন। ফন্দি শুনে জমিদার খুব খুশি হল এবং বলল, আরে বাহ, চমৎকার! পারভেজ, মানতেই হবে, তোর মাথায় প্রচুর বুদ্ধি, তোর মগজের কোনো জবাব নেই ভাই। নিজের প্রশংসা শুনে পারভেজ খুব খুশি হল এবং বলল, আমি এখন মঞ্জুরের বাড়িতেই যাচ্ছি, আপনি কোনো বৃদ্ধ চাকরকে সেখানে পাঠিয়ে দিন।
কিছুক্ষণের মধ্যেই পারভেজ মঞ্জুরের বাড়িতে চলে গেল এবং তার সাথে গল্প করতে লাগল। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক মঞ্জুরের বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি অন্য গ্রাম থেকে এসেছি। আমি তোমার অনেক প্রশংসা শুনেছি যে তুমি মানুষের উপকার করো। যে তোমার কাছে সাহায্য চাইতে আসে তাকে তুমি নিরাশ করো না। বাবা, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি খুব বিপদে পড়েছি। মঞ্জুর বলল, হ্যাঁ বাবা, বলুন আপনার কি বিপদ? সেই বৃদ্ধ লোকটা চোখে জল নিয়ে বলল, আরে বাবা, কাল আমার মেয়ের বিয়ে, কিন্তু আজ আমার বাড়িতে চুরি হয়ে গেছে। আমি মেয়ের বিয়ের জন্য যত গয়না বানিয়েছিলাম সব চুরি হয়ে গেছে। বাবা, আমি মহারাজের কাছেও সাহায্য চাইতে গিয়েছিলাম, কিন্তু মহারাজ আমাদের মতো ছোট মানুষের সাহায্য কেন করবেন? উনি কোনো সাহায্য করেননি। এখন একটাই রাস্তা আছে, হয় তুমি আমাকে সাহায্য করো, না হলে আমি আত্মহত্যা করব। এ কথা শুনে মঞ্জুর বলল, বাবা, এটা তো খুব খারাপ হলো, কিন্তু মেয়ের বিয়ের জন্য তো অনেক টাকার প্রয়োজন হবে। আমার তো এখনও ফসল কাটা হয়নি, এত টাকার ব্যবস্থা আমি কিভাবে করব? ঠিক তখনই পারভেজ তার ফন্দি অনুযায়ী বলে উঠল, আরে মঞ্জুর, তুই চিন্তা করছিস কেন? গ্রামের জমিদার বাবু তো আমার খুব ভালো বন্ধু। তুই এক কাজ কর, জমিদারের কাছ থেকে ধার নিয়ে নে। যখন তোর ফসল কাটা হবে তখন ওনার ধার শোধ করে দিস। মঞ্জুরের কাছে তার বন্ধু পারভেজের কথাটি যুক্তিযুক্ত মনে হল এবং সে বলল, হ্যাঁ পারভেজ, তুই একদম ঠিক বলেছিস। এতটুকু বলে মঞ্জুর সেই বৃদ্ধকে বলল, বাবা, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি কিছুক্ষণেই আসছি। এই বলে মঞ্জুর পারভেজের সাথে জমিদারের প্রাসাদে চলে গেল। মঞ্জুরকে পারভেজের সাথে আসতে দেখে জমিদার মনে মনে খুব খুশি হল এবং বলল, এসো মঞ্জুর, আজ আমার এখানে কি মনে করে? তখন মঞ্জুর সব কথা জমিদারকে বুঝিয়ে বলল এবং টাকা ধার চাইল। জমিদার বলল, মঞ্জুর, আমি তোকে 1 মাসের জন্য এত টাকা দিতে পারি, কিন্তু ভাই 1 মাস আমার টাকা ফেরত চাই। মঞ্জুর বলল, হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। কয়েকদিনের মধ্যেই আমার ফসল কাটা হবে, তারপর আমি সহজেই আপনার টাকা ফিরিয়ে দেব। মঞ্জুরের কথা শুনে জমিদার টাকার একটা থলি মঞ্জুরের হাতে তুলে দিল। মঞ্জুর খুশি হয়ে বাড়ি ফিরে সেই বৃদ্ধকে টাকার থলিটা দিয়ে দিল। বৃদ্ধ মঞ্জুরকে ধন্যবাদ জানাল এবং সোজা জমিদারের প্রাসাদে চলে গেল। টাকার থলিটা সে জমিদারকে ফেরত দিয়ে বলল, এই নিন জমিদার সাহেব, আপনার টাকা ঘুরে ফিরে আপনার কাছেই চলে এলো। জমিদার মনে মনে খুশি হয়ে ভাবতে লাগল, আরে, পারভেজ তো দারুণ ফন্দি বের করেছে, আমার মন খুশি হয়ে গেল। আমার টাকাও আমার কাছে ফিরে এলো, আর মঞ্জুরও আমার দেনাদার হয়ে গেল। এভাবে সময় কাটতে লাগল। কিছুদিন পর মঞ্জুর তার ফসল কেটে শহরে বিক্রি করে আসলো। জমিদারের ধার শোধ করার জন্য সে সরাসরি জমিদারের প্রাসাদে পৌঁছে গেল এবং টাকার থলিটা জমিদারকে দিয়ে বলল, এই নিন জমিদার সাহেব, আমি আপনার কাছ থেকে যত টাকা নিয়েছিলাম সেই পরিমাণ টাকা আমি আপনাকে ফেরত দিচ্ছি। জমিদার হঠাৎ রেগে গিয়ে বলল, আরে ভাই, তোর মাথা ঠিক আছে তো? তুই যে টাকা ফেরত দিচ্ছিস ওটা তো শুধু আসল টাকা। আরে ভাই, আমার তো সুদও চাই। এ কথা শুনে মঞ্জুর খুব অবাক হল এবং বলল, কি? কিন্তু জমিদার সাহেব, আমার আর আপনার মধ্যে তো সুদের কোনো কথাই হয়নি। শুধু এটাই কথা হয়েছিল যে আপনি আমাকে টাকা দেবেন আর আমি 1 মাস পর টাকা ফেরত দেব। এর মধ্যে সুদ কথা থেকে এলো? জমিদার চিৎকার করে বলল, আরে, আমি কি তোকে টাকা দেওয়ার দায়িত্ব নিয়েছি নাকি? আমাকে কি পাগলা কুকুর কামড়েছিল যে আমি বিনা সুদে তোকে টাকা দেব? এ ভাই, আমি ওসব জানি না, আমার টাকা সুদ সহ ফেরত চাই। মঞ্জুর জমিদারের কথা শুনে বলল, ঠিক আছে, বলুন কত সুদ হয়েছে, আমি আপনাকে সুদও দিয়ে দেব। জমিদার মঞ্জুরকে সুদের এমন অঙ্ক শোনাল যে মঞ্জুরের মাথা ঘুরে গেল। সে বলল, এত বেশি সুদ? আরে, এ তো চরম অন্যায় জমিদার সাহেব, এত বেশি সুদ তো আমি আমার জমি বিক্রি করেও শোধ করতে পারব না। এ কথা শুনে জমিদার সাথে সাথে বলল, মঞ্জুর, কান খুলে শুনে রাখ, তোর জমি এখন আর তোর নয়, আমার হয়ে গেছে। যতক্ষণ না তুই আমার টাকা সুদ সহ ফেরত দিবি ততক্ষণ তোর জমির উপর আমার দখল থাকবে। ব্যাস, কথা শেষ, এবার এখান থেকে দূর হ। মঞ্জুর রাগে ফেটে পড়ে বলল, এ তো আমার সাথে চরম প্রতারণা। তুমি দেখে নিও জমিদার, আমি এর অভিযোগ মহারাজের কাছে করব। পরের দিন মঞ্জুর রাজা আদিলের প্রাসাদে পৌঁছে গেল এবং সব ঘটনা রাজাকে খুলে বলল। মহারাজের জয় হোক। মহারাজ, আমার সাথে খুব অন্যায় হয়েছে, আমাকে সাহায্য করুন, না হলে আমি ধ্বংস হয়ে যাব। রাজা মঞ্জুরের কথা শুনে বললেন, মঞ্জুর, তুই যা বলেছিস তা শুনে আমারও খুব রাগ হচ্ছে, কিন্তু আমি জমিদার আর তোর বন্ধু পারভেজকেও প্রাসাদে ডাকব, তাদের কাছ থেকেও পুরো ঘটনা শুনব, তারপরই কোনো বিচার করব। কিছুক্ষণ পর পারভেজ এবং জমিদার দুজনেই রাজার সামনে দাঁড়িয়েছিল। রাজা জমিদারকে জিজ্ঞেস করলেন,
মঞ্জুর আমাকে বলল যে তুই নিজের ইচ্ছামতো চড়া সুদ বসিয়ে মঞ্জুরের জমি দখল করেছিস। এ কথা শুনে জমিদার বলল, দখল করেছি? আর এ তো আমার ওপর মিথ্যে অপবাদ মহারাজ। এই মঞ্জুর মিথ্যে বলছে। আসলে সুদের কথা হওয়ার পরেই আমি ওকে টাকা দিয়েছিলাম। যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয় তবে পারভেজকে জিজ্ঞেস করুন, ও তো ওখানেই উপস্থিত ছিল। পারভেজ তো মঞ্জুরের বন্ধু, ও তো আর মিথ্যে বলবে না। কি বলো পারভেজ, তুমিই বলো না। তখন রাজা পারভেজকে জিজ্ঞেস করলেন, পারভেজ, এটা কি সত্যি? পারভেজ হাত জোর করে বলল, জি মহারাজ, জমিদার একদম সত্যি বলছে। এ কথা শুনে মঞ্জুর ভীষণভাবে চমকে গেল এবং পারভেজকে বলল, এটা তুই কি বলছিস পারভেজ? পারভেজ বলল, হ্যাঁ, আমি একদম ঠিক বলছি মঞ্জুর। আমি তোর জন্যে মিথ্যা কেন বলতে যাব? আর এমনিতেও গ্রামে তোর মিথ্যা প্রশংসা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এ কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, তুই কি বলতে চাস পারভেজ? পারভেজ বলল, মহারাজ, সোজা কথা হল মঞ্জুর একজন মিথ্যাবাদী লোক। ও নিজের আয়ের অর্ধেক অংশ মানুষের উপকারের জন্য দান করে দেয়, এমনটাই গ্রামবাসী ভাবে। কিন্তু আমি জানি মহারাজ যে ও শুধু লোক দেখানোর জন্য এমনটা করে, যাতে মানুষ আপনাকে নয় বরং ওকে নিজের রাজা ভাবে। ও খুব চালাক লোক মহারাজ। এ কথা শুনেই মঞ্জুর চিৎকার করে বলল, এ একদম মিথ্যে বলছে মহারাজ, এমন কিচ্ছু নয়। রাজা রাগে মঞ্জুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তবে এটা কি সত্যি নয় যে তুই তোর আয়ের অর্ধেক অংশ মানুষের উপকারের জন্য দান করিস? মঞ্জুর বলল, জি মহারাজ, এই কথাটা একদম সত্যি। তখন রাজা অসন্তুষ্ট হয়ে বললেন, তবে কি তুই নিজেকে রাজা ভাবিস? এই রাজ্যের রাজা আমি। মানুষের সাহায্য করা আমাদের কাজ। আমি তোকে এতে কোনো সাহায্য করতে পারব না। যদি তুই তোর টাকা এভাবে না উড়িয়ে বুদ্ধি দিয়ে কাজ করতি, তবে আজ তোর কাছে এত টাকা থাকত যে তুই এই জমিদারের টাকা সুদ সহ ফেরত দিতে পারতি। ইতিমধ্যে জমিদার মাঝখান থেকে বলে উঠল, মহারাজ, আমি জানি মঞ্জুরের কাছে এখন কিছু নেই, কিন্তু মঞ্জুর আমার গ্রামের লোক। ওর খারাপ দশা দেখে আমার দয়া হচ্ছে। শেষ পর্যন্ত তো ও আমার গ্রামেরই মানুষ। এক কাজ হতে পারে মহারাজ, আমার কাছে জমির একটা ছোট টুকরো আছে। আপনি যদি অনুমতি দেন। রাজা জিজ্ঞেস করলেন, তুই কি বলতে চাস? জমিদার বলল, মহারাজ, আমি বলতে চাই যে আমি জানি মঞ্জুর কোনো দিন আমার টাকা সুদসহ ফেরত দিতে পারবে না। এটা তো আপনি দেখলেনই। এখন আমি চাই আপনি নিজে ঘোষণা করে দিন যে আজ থেকে মঞ্জুরের জমি আমার হলো, আর তার বদলে আমি জমির একটা ছোট টুকরো মঞ্জুরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, যাতে ও চাষাবাদ করে নিজের দিন কাটাতে পারে। এতটুকু তো আমি করতেই পারি মহারাজ। মঞ্জুর অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? আরে জমিদার, তুমি কি ওই ছোট জমির কথা বলছো, যেটা একদম মরুভূমির মতো পড়ে আছে? জমিদার বলল, হ্যাঁ, তুই ঠিকই চিনেছিস। সেই জমিটাই আমি তোকে দিতে চাই। এখন এর চেয়ে বেশি আমি আর কী বা করতে পারি ভাই? জমি তো জমিই হয়। রাজা বিচার শোনালেন, আজ থেকে মঞ্জুরের জমি জমিদারের হল, আর জমিদারের জমির টুকরো যা সে মঞ্জুরকে দিচ্ছে তা মঞ্জুরের হল। ব্যাস, এখন তোমরা সবাই এখান থেকে যেতে পারো। মঞ্জুর বেচারা মন খারাপ করে নিজের ঘরে ফিরে আসল। তার চোখে জল ছিল। যখন মঞ্জুর ঘরে পৌঁছল, তার স্ত্রী আয়েশা তার চোখের জল দেখে বলতে লাগল, শেষ পর্যন্ত মানুষের ভালো করে আপনি কি পেলেন? আপনি তো পথে বসে গেলেন। মঞ্জুর বলল, না আয়েশা, না, আমার এখনও বিশ্বাস যে ভালো করলে ভালোই হয়। স্ত্রী বলল, সেসব তো ঠিক আছে, কিন্তু আমাদের উর্বর জমিটা তো চলে গেল। সেই জমিদার আমাদের থেকে ভালো জমিটা কেড়ে নিল, আর নিজের অনাবাদী জমি আমাদের ধরিয়ে দিল। এখন আমরা কি করব? আমরা কি ওতে চাষ করতে পারব? মঞ্জুর বলল, আমার জমিদারের ওপর কোনো অভিযোগ নেই, ওর তো নিয়তটাই খারাপ ছিল। কিন্তু আমার কষ্ট আমার বন্ধু পারভেজের ওপর। আমি এটা বুঝতেই পারিনি যে আমার বন্ধুই আমার সবচেয়ে বড় শত্রু। পরের দিন মঞ্জুর জমিদারের দেওয়া সেই অনাবাদী জমিতে পৌঁছে গেল। সে কাজ শুরু করতে যাবে, তখনই মঞ্জুর দেখল সেই জমির সামনে ঘন ঝোপের মধ্যে দুজন সৈনিক লুকিয়ে বসে আছে এবং তারা নিজেদের মধ্যে কিছু কথা বলছে। মঞ্জুর পা টিপে টিপে তাদের কাছে গেল এবং একটা গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগল। সেই দুই সৈনিক একে অপরকে বলছিল, তুই ফন্দি ঠিকভাবে বানিয়েছিস তো? কোথাও রাজপ্রাসাদে আমরা ধরা পড়ে যাব না তো? দ্বিতীয় সৈনিক বলল, আরে ভাই, চিন্তা করিস না, রাজা আদিলের উজির আমাদের সাথে মিলে আছে। রাতের বেলা আমরা প্রাসাদের দরজা খোলা পাব। আজ রাতে আমরা দুজনে রাজা আদিলকে মেরে ফেলে ফিরে আসব। এতটুকু বলে সেই দুই সৈনিক ওখান থেকে চলে গেল। তাদের যাওয়ার পর মঞ্জুর মনে মনে বলল, আচ্ছা, তবে মহারাজের প্রাণ বিপদে আছে। তারপর মঞ্জুর দৌড়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল।
রাজপ্রাসাদের বাইরে তার নজর রাজা আদিলের ছেলে রাজকুমার আমিরের ওপর পড়ল। মঞ্জুর দৌড়ে রাজকুমার আমিরের কাছে গেল এবং সব ঘটনা তাকে জানিয়ে দিল। সব কথা শুনে রাজকুমার আমির জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি বলছিস? মঞ্জুর বলল, হ্যাঁ রাজকুমার, আমি নিজের কানে ওদের কথা শুনেছি। রাজকুমার বলল, ঠিক আছে, তবে তুই আমার সাথে রাজপ্রাসাদে চল, এই খবর তুই নিজে মহারাজকে বলবি। এতে মঞ্জুর বলল, না রাজকুমার, আপনিই এই খবর আপনার আব্বাজানকে দিয়ে দিন। রাজকুমার বললেন, আরে তুই কেমন মানুষ, তুই কি পুরস্কার পেতে চাস না? মঞ্জুর রাজকুমারের কথার কোনো জবাব দিল না এবং ওখান থেকে চলে গেল। নিজের অনাবাদী জমিতে ফিরে এসে আবার কঠোর পরিশ্রম করতে লাগল। সে প্রখর রোদে লাঙল চালানোর চেষ্টা করছিল, তখনই মঞ্জুরের মনে হল মাটির নিচে কোনো কিছু আটকে আছে। মঞ্জুর তাড়াতাড়ি মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই মঞ্জুর দেখল মাটির ভেতরে একটা বিশাল পুরনো বাক্স ছিল। মঞ্জুর যখন সেই বাক্সটা খুলল, তখন তার চোখ কপালে উঠল। বাক্সের ভেতর সোনা, রূপো, হিরে জহরত ঠাসা ছিল। মঞ্জুর সেই বাক্সটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো এবং সব ঘটনা তার স্ত্রীকে জানালো। তার স্ত্রী এত ধন সম্পদ দেখে খুব খুশি হয়ে গেল এবং বলল, আপনি তো একদম ঠিক বলতেন, উপকার করলে উপকার পাওয়া যায়। আপনার জমি তো জমিদার কেড়ে নিয়েছিল, কিন্তু এখন তো আমরা তেমন শত শত জমি কিনতে পারি। কিন্তু মঞ্জুর জানত না যে তাদের এই সব কথা বাইরে দাঁড়িয়ে পারভেজও শুনছিল। কারণ পারভেজ কয়েকদিন ধরেই মঞ্জুরের ওপর নজর রাখছিল এবং সে সব সময় মঞ্জুরের ঘরের ওপর নজর রাখত, যাতে মঞ্জুরের প্রতিটি পদক্ষেপের খবর রাখতে পারে। পারভেজ উকি দিয়ে দেখল তো তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে ভাবতে লাগল, আরে ও তো আবার অনেক বড় লোক হয়ে গেল, আমাকে এই খবর দ্রুত জমিদারের কাছে পৌঁছতে হবে। পারভেজ তখনই দৌড়ে জমিদারের কাছে গেল এবং সব ঘটনা বলল, জমিদার, তুই বাহাদুরি দেখানোর জন্য যে অনাবাদী জমি মঞ্জুরকে রাজার সামনে দিয়েছিলি না, আরে সেই জমি থেকে একটা বিশাল পুরনো বাক্স বেরিয়েছে, যাতে সোনার উপর ঠাসা আছে। সেই সব সোনার উপর তোর অধিকার থাকা উচিত। এ কথা শুনে জমিদার বলল, কি বলছিস? যদি এমন হয় তবে আমি সেই বাক্স মঞ্জুরের কাছ থেকে ফিরিয়ে নেব। এরপর জমিদার এবং পারভেজ দুজনেই মঞ্জুরের বাড়ি গেল। সেখানে পৌঁছে জমিদার মঞ্জুরকে রাগের স্বরে বলল, মঞ্জুর, আমার বাক্স আমাকে ফেরত দে, ওটা আমার জমি থেকে বেরিয়েছে, দে ওটা আমাকে ফেরত। কিন্তু মঞ্জুর কড়া গলায় জবাব দিল, বাজে কথা বন্ধ করো জমিদার, তুমি ওই জমি মহারাজের সামনে নিজে আমার নামে করে দিয়েছিলে, এখন ওই জমির ওপর তোমার কোনো অধিকার নেই। ওই জমি থেকে সোনা বেরোক আর মাটি, তার ওপর শুধু আমারই অধিকার। যখন জমিদার আর পারভেজ অন্য কোনো উপায় দেখল না, তখন তারা দুজনেই দৌড়ে রাজপ্রাসাদে গেল। জমিদার রাজা আদিলকে বলতে লাগল, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি মঞ্জুরের যে জমিটা আমার নামে করেছিলেন, সেই জমি থেকে একটা পুরনো বাক্স বেরিয়েছে, যাতে সোনার রূপো আছে, কিন্তু মঞ্জুর ওটা নিজের দখলে নিয়েছে। দয়া করে মহারাজ আমাকে আমার সম্পত্তি ফিরিয়ে দিন। এ কথা শুনে রাজা আদেশ দিলেন, সৈনিকরা, মঞ্জুরকে দরবারে হাজির করো। কিছুক্ষণের মধ্যেই মঞ্জুর সেখানে রাজার সামনে দাঁড়িয়েছিল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, মঞ্জুর, জমিদার বলছে যে তোর জমি থেকে সোনার উপর বাক্স বেরিয়েছে, অথচ সেই জমি এখন জমিদারের। মঞ্জুর রাজাকে বলল, মহারাজ, জমিদার মিথ্যা বলছে। বাক্সটা জমিদারের দেওয়া অনাবাদী জমি থেকে বেরিয়েছে, আর সেই জমি আপনি নিজে আমার নামে করে দিয়েছিলেন। তখনই পারভেজ বলল, মহারাজ, এই মঞ্জুর মিথ্যে বলছে। এ আমার ছোটবেলার বন্ধু, আর আমি একে খুব ভালো করে চিনি। ও খুব লোভী, আর এখন আমি বুঝতে পেরেছি যে ও মানুষের ভালো কিভাবে করত, কারণ ও একজন চোরও বটে। ঠিক সেই মুহূর্তেই রাজকুমার আমির সেখানে উপস্থিত হলেন। তিনি মঞ্জুরকে দেখে অবাক হলেন এবং মঞ্জুরের দিকে ইশারা করে নিজের আব্বাজানকে বললেন, আব্বাজান, ইনিই সেই ব্যক্তি যিনি আপনার প্রাণ বাঁচিয়েছেন। রাজা বললেন, বেটা, তুই কি বলতে চাস, একটু পরিষ্কার করে বল। রাজকুমার বললেন, আব্বাজান, কাল অন্য রাজ্যের যে চরেরা ধরা পড়েছে, যারা আপনাকে হত্যা করতে চেয়েছিল, তার খবর এই ব্যক্তিই আমাদের দিয়েছিলেন। ইনি এটাও বলেছিলেন যে আমাদের উজিরই হল ঘরের শত্রু, যে আপনাকে মারতে চেয়েছিল। এই সব ঘটনার কথা আমাকে ইনিই জানিয়েছিলেন। আমি তাড়াহুড়োয় ওনার নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। আমি ওনাকে বলেছিলাম যে এই খবর আপনি নিজে মহারাজকে দিন, উনি আপনাকে পুরস্কার দেবেন, কিন্তু উনি রাজি হননি। এ কথা শুনে রাজা অবাক হয়ে মঞ্জুরের দিকে তাকাতে লাগলেন এবং বললেন, মঞ্জুর, যখন তুই এত জরুরি খবর পেয়েছিলি, তখন তুই আমার কাছে কেন আসিসনি? যদি তুই আমার কাছে আসতি, তবে তোকে এর বদলে অনেক পুরস্কার দেওয়া হতো। মঞ্জুর বলল, মহারাজ, আমার আব্বাজান আমাকে সবসময় একটি কথাই শিখিয়েছেন, উপকার করলে উপকার পাওয়া যায়। আপনার প্রাণ বাঁচানো তো আমার কর্তব্য ছিল। সত্যিকারের মানুষ সেই যে উপকারের বদলে কিছু পাওয়ার আশা রাখে না। এ কথা শুনে রাজা বললেন,
এই মানুষের সততা এখন আমি বুঝতে পেরেছি এবং আমার অনুশোচনা হচ্ছে যে আমি ওনার উপর কত বড় অন্যায় করেছি। রাজা রাগে পারভেজ এবং জমিদারের দিকে তাকিয়ে বললেন, তোরা দুজনে সোজাভাবে সত্যি কথা বল, না হলে তোদের গর্দান ধর থেকে আলাদা করে দেওয়া হবে। জমিদার আর পারভেজ ভীষণ ভয় পেয়ে গেল এবং সব সত্যি মহারাজকে বলে দিল। রাজা আদিল রাগে তাদের গর্দান আলাদা করতে যাবেন, তখনই মঞ্জুর রাজাকে বলল, মহারাজ, আপনার কাছে আমার মিনতি যে আপনি ওদের দুজনকে ক্ষমা করে দিন। রাজা বললেন, আরে তুমি কেমন মানুষ? ওরা তোমার সাথে এত বড় অন্যায় করল, তবুও তুমি ওদের প্রাণ বাঁচাতে চাইছ? মঞ্জুর বলল, আমি আবার আমার সেই কথাটি বলতে চাই, উপকার করলে উপকার পাওয়া যায়। ওরা আমার সাথে অনেক খারাপ করতে চেয়েছিল, কিন্তু দেখুন না খোদা আমাকে কি দিয়েছেন। জমিদারের অনাবাদী জমিতে আমি লুকানো গুপ্তধন পেয়েছি, আর এখন আমি তার মতো শত শত জমি কিনতে পারি মহারাজ। আর তো আর জমিদারের জমির কারণেই আমি আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিলাম। এ কথা শুনে রাজা আদিল হাসলেন এবং বললেন, হ্যাঁ মঞ্জুর, তুই একদম ঠিক বলেছিস, উপকার করলে উপকার পাওয়া যায়, কিন্তু তবুও আমি ওদের দুজনকে ক্ষমা করতে পারি না, কারণ আমার বিশ্বাস ওদের মুক্ত রাখা ঠিক হবে না। পরে ওরা আবার তোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে, না হলে অন্য কাউকে ধ্বংস করবে। তারপর রাজা আদিল ওদের দুজনকে অন্ধকার কারাগারে পাঠিয়ে দিলেন এবং মঞ্জুরকে অনেক সোনার মোহর উপহার দিলেন। এরপর মঞ্জুর নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্যিকারের পুণ্য এবং সততা কোনোদিন বৃথা যায় না। যে মানুষ অন্যের হক কেড়ে নিয়ে মিথ্যা ও প্রতারণা দিয়ে নিজের সুখ চায়, সে কিছু সময়ের জন্য সফল মনে হলেও শেষ পর্যন্ত তার পরিণতি খারাপই হয়। মঞ্জুর ধৈর্য, বিশ্বাস এবং সততার পথ বেছে নিয়েছিল, যেখানে পারভেজ বেছে নিয়েছিল চাতুরি, মিথ্যা এবং লোভ, আর এই পার্থক্যই তাদের পরিণতির মধ্যে দেখা গেল। এই গল্প থেকে আমরা এটাও বুঝতে পারি যে সৃষ্টিকর্তা সব সময় তারই সাথে থাকেন যে ধৈর্যশীল এবং ন্যাক নিয়ত রাখে। দুনিয়ার ধন, সম্পদ, খ্যাতি আর ক্ষমতা সব একদিন শেষ হয়ে যায়, কিন্তু সততা আর পুণ্য সব সময় টিকে থাকে। যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিন। আর আমাদের ইউটিউব চ্যানেল MS ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।